নিচে গল্পের জন্য একটি প্রাঞ্জল ইন্ট্রো লাইন দেওয়া হলো। এই ভয়াবহ পরিত্যক্ত বাড়িটি কি সত্যিই ভুতুড়ে, নাকি আমি নিজের কল্পনায় আটকে গেছি? চলুন একসাথে রহস্যের পেছনে লুকিয়ে থাকা সত্যের খোঁজে বের হই। এটা শুরু হয়েছিল এক অদ্ভুত রাতে। চাঁদের আলো যেন মাটিতে এসে জমেছিল, আর চারপাশে নেমে এসেছিল এক রহস্যময় স্তব্ধতা। আমি তখন ক্যামেরা হাতে একটা ব্লগের জন্য লোকেশন খুঁজছিলাম। তখনই শুনি গ্রামের এক বৃদ্ধ বললেন, তুমি যদি সাহসী হও তাহলে যাও নারায়ণপুর রাজবাড়িতে, কিন্তু একা যেও না, ছায়া অনেক ভারী। সেই কথা মাথায় রেখেই পৌঁছে গেলাম এক জায়গায় যেখানে শুধু নীরবতা কথা বলে। বাড়ির গেটে পা রাখতেই মনে হলো কেউ যেন তাকিয়ে আছে। কাঁধে হালকা ঠান্ডা স্পর্শ, আর গলার কাছে এসে জমে থাকা বাতাস। আমি ক্যামেরা চালু করলাম। এই ভয়ঙ্কর পরিত্যক্ত বাড়িটি ঘুরে দেখার সময় আমার সাথে যোগ দিন। দেখতে চাই এটা আসলেই ভুতুড়ে নাকি আমার কল্পনার একটা কল্পনা। কথাটা বলার পরেই একটা জানালা ধপ করে বন্ধ হয়ে গেল। পেছনে তাকিয়ে দেখি কেউ নেই, কিন্তু জানালার ওপারে ছায়া। হঠাৎই ঘরের ভেতর থেকে এক মেয়েলি কণ্ঠ ভেসে এল, যেন কাঁদছে। আমি চিৎকার করে জিজ্ঞেস করলাম, কে আছো? উত্তর নেই, কিন্তু সেই কণ্ঠ একেবারে গলার কাছে এসে ফিসফিস করল, তুই ফিরে যা, এখনো সময় আছে। কণ্ঠটা যেন এক মা হারানো মেয়ের আহাজারি, এক অজানা যন্ত্রণার স্পর্শ। বাড়িটার ছাদে উঠলাম। মেঝে ভেঙে গেছে, দেয়ালে ঝুলে থাকা ছবি, সবার চোখে লাল রং, রাগ আর কান্না মিশ্রিত। একটা ঘরে ঢুকতেই দেখলাম পুরনো আয়না। ক্যামেরায় আমি একা, কিন্তু আয়নায় পাশে দাঁড়িয়ে এক শাড়ি পরা মেয়ে, চোখ দুটো ফাঁকা, মুখে সাদা পাউডারের মতো কিছু, আর ঠোঁট ছেঁড়া। আমি চিৎকার করে পেছনে ঘুরলাম, কেউ নেই। আবার আয়নায় দেখি সেই একই দাঁড়িয়ে আছে। এটা কেমন সম্ভব? আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি স্থানীয় এক লোকের কাছে ইতিহাস জেনেছিলাম। সেই রাজবাড়িতে একসময় রাজা হরিচরণ বাস করতেন। তার কন্যা রানী সুলতা প্রেমে পড়েছিলেন এক সাধারণ সৈনিকের। রাজা এই সম্পর্ক মেনে নেননি। এক রাতেই সেই সৈনিককে খুন করে রাজা, আর সুলতা সেই নিজেকে আগুনে পুড়িয়ে দেয়, বাড়ির ঠিক সেই ঘরটায় যেখানে আমি দাঁড়িয়েছিলাম। তখন থেকেই প্রতি বছর সেই দিন রাতে সে ফিরে আসে তার প্রেমিককে খুঁজতে। ঘরের আলো বন্ধ হয়ে গেল। মোমবাতির আলোয় আমি কাঁপতে কাঁপতে দেখি দরজার ছায়া ধীরে ধীরে বড় হচ্ছে। একটা ফিসফাস, একটা কান্না, একটা পায়ের আওয়াজ। আমি বলতে থাকি, এই যে কেউ থাকো, আমি কিছু করব না। আমি শুধু জানতে চাই তুমি ঠিক আছো তো? একটা ফ্যাকাশে মুখ অন্ধকারে উঠে এল। সে হাসছিল, একটা ঠান্ডা নিঃস্ব হাসি। তুই ঠিক করেছি এসেছিস, এখানেই থাকবি চিরদিন। আমি দৌড়ে বাইরে বেরোতে চাই, কিন্তু দরজা বন্ধ। দেয়ালে হাত রাখতেই দেখি সেই মেয়েটির নাম খোদাই করা, সুলতা। আমি বলতে থাকি, তুমি শান্তি চাও? আমি তোমার কথা সবার কাছে পৌঁছে দেব, তুমি মুক্তি পাও। হঠাৎই বাতাস থেমে গেল, জানালা খুলে গেল নিজে থেকেই। একটা ঠান্ডা বাতাস এসে মুখে লাগলো, যেন কেউ বলে গেল। সে রাতের ঘটনাগুলোতে আমার মনে এক গভীর অস্থিরতা জন্ম নিয়েছিল। ঘরে থাকা সেই সুলতা রূপী ছায়া, আঙ্গুলে আঁকা নামের মতো, যেন আমাকে কোনো অজানা রহস্যের কাছে টেনে নিয়ে যাচ্ছে। আমি ঠিক করলাম এবার আমি এই বাড়ির ইতিহাসের গভীরে প্রবেশ করব। স্থানীয় পুরনো লোকেরা বলতেন, রাজবাড়ির প্রতিটি কোণে কোনো না কোনো স্মৃতি লুকিয়ে আছে। সেই স্মৃতির ছোঁয়াতে হয়তো আমরা পাবো এই ভূতের প্রকৃতির আসল কারণ। প্রথমেই আমি স্থানীয় পুরাতাত্ত্বিক আর ইতিহাসপ্রেমী একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করলাম। তার চোখে ছিল গভীর দুঃখের ছায়া, আর হাতে হাতে ছিল পুরনো ডায়েরি, যেখানে লেখা ছিল রাজবাড়ির অতীতের কাহিনী। তিনি বললেন, এই বাড়িতে একসময় ছিল প্রেম আর বিশ্বাস, কিন্তু প্রতারণা ও ক্রোধের ছোঁয়া যখন ঢুকে গেল, তখন থেকেই সেই আত্মা ধরে আছে। সুলতা শুধু একটি নাম নয়, বরং এক ভাঙা হৃদয়ের প্রতীক। এই কথায় আমার মনে হলো, যেন প্রতিটি ইট, প্রতিটি দেয়াল আর প্রতিটি আঁকা ছবি কিছু একটা বলছে, অমর হয়ে থাকা এক ব্যথার কথা। পরদিন রাতে চাঁদের আলোতে আবারও রাজবাড়িতে প্রবেশ করলাম। এবার আমি সাথে নিয়েছিলাম নতুন রেকর্ডার, যাতে সেই ফিসফিস কণ্ঠের সত্যতা ধরে নেওয়া যায়। বাড়ির অন্ধকার জ্বালিয়ে ওঠার সঙ্গে সঙ্গে এক হালকা আওয়াজ আমাকে অভিবাদন জানালো। ধীরে ধীরে আমি সেই শব্দ অনুসরণ করতে শুরু করলাম। হঠাৎই একটি পুরনো ঘরের কোণে দাঁড়িয়ে থাকা দেখতে পেলাম এক লুকানো চেয়ারে বসে এক মহিলা,
সুলতার মতোই একটি মুখাবয়ব, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত বিষণ্ণতা। সে ধীরে ধীরে বলল, তুই আসিস কেন? আমার কথা কেউ শুনবে কি? আমি কণ্ঠে কণ্ঠ মেলাতে বললাম, আমি এসেছি সত্য জানতে। তুমি কি বলতে পারো কেন এভাবে আটকে গেছি সেখানে? মহিলাটি হালকা কাঁদতে শুরু করল, তার চোখে ছিল অতীতের ব্যথা আর বর্তমানের ভয়। সে বলল, আমার হৃদয়ে ছিল এক অশেষ ভালোবাসার গল্প, কিন্তু রাজপরিবারের লালসা ও অহংকার আমাকে বিধ্বস্ত করে ফেলল। তোমরা যদি আমার কষ্ট বুঝতে চাও, তাহলে আমার সাথে সেই দিনের কাহিনী শুনো। মহিলাটি শুরু করল তার গল্প। তার কন্যা সুলতা ছিল এক শান্ত, মধুর আত্মা, যার হৃদয়ে ছিল অবিরাম প্রেম। কিন্তু রাজপরিবারের অহংকার আর অবিশ্বাস তাকে ভেঙে ফেলেছিল। সেই সময় রাজবাড়ির প্রতিটি কক্ষ আর দেয়ালে যেন রক্তাক্ত স্মৃতির ছাপ ছিল। একদিন রাজবংশের একজন উচ্চপদস্থ সদস্য সুলতার প্রেমিককে ধরিয়ে নিল। সুলতা চুপ করে দেখল, কিন্তু হৃদয়ের গভীরে সে ছিল বিদ্রোহী। সেই রাতে এক অজানা ছায়া এসে রাজবাড়ির সবকিছু বদলে দিয়ে গেল। মহিলাটি বলল, সেই রাতে প্রেম আর ঘৃণার সমন্বয়ে তৈরি হলো এক ভয়াবহ আতঙ্ক। আমি নিজেও সেই ভয় দেখেছিলাম, একটা অস্পষ্ট আভা, যা আমাকে ধরে নিচ্ছিল আর বলছিল, তুই এখানে আটকে আছে চিরকাল। তার কণ্ঠে ছিল অতীতের ব্যথা আর বর্তমানের একাকিত্বের প্রতিচ্ছবি। সেই কাহিনী শোনার সঙ্গে সঙ্গে আমার মনে হলো, যেন সময় থেমে গেছে আর ইতিহাস নিজেই জীবন্ত হয়ে উঠেছে। আবারও আমার রেকর্ডারে সেই অজানা কণ্ঠের শব্দ রেকর্ড হয়ে গেল, যেন ইতিহাস আর অতীতের যন্ত্রণার সাক্ষ্য বহন করে। সেই রাত শেষে যখন আমি বাড়ি ফিরে আসছিলাম, তখনই আমার মনে এই প্রশ্ন জাগ্রত হলো, কি সত্যিই এই বাড়ি ভুতুড়ে, নাকি এই সমস্ত শুধু অতীতের ছায়া? পরদিন সকালবেলাতেই আমি স্থানীয় গ্রন্থাগারে গিয়ে সেই রাজবাড়ির ইতিহাস নিয়ে খোঁজখবর করতে শুরু করলাম। পুরনো সংবাদপত্র, অক্ষর হারানো ডায়েরি আর কিছু ভাঙা চিঠি, সবকিছু মিলিয়ে তৈরি করেছিল এক ভয়াবহ চিত্র। একটি পুরনো চিঠিতে ছিল এমন এক লাইন, যারা এই বাড়ির প্রকৃত রক্তাক্ত ইতিহাস জানবে, তারা নিজেও হয়তো সে ভয়াবহ অন্ধকারের শিকার হবে। এই কথা পড়তে পড়তে আমার মনে হলো, যেন পুরো পরিবেশেই এক অদ্ভুত ভার চারদিকে ছড়িয়ে পড়ছে। আমি ঠিক করলাম, এবার বাড়ির প্রতিটি কোণে গিয়ে নিজেই সত্যটি অন্বেষণ করব। রাতের আকাশে চাঁদটা যেন আরও নির্জন দেখাচ্ছিল, আর বাতাসে ছিল কোনো এক অতৃপ্ত আত্মার সুর। আবারও বাড়িতে প্রবেশ করলাম, এবার আমার হাতে ছিল সেই পুরনো ডায়েরি ও নতুন রেকর্ডার। প্রত্যেকটি ঘর, প্রত্যেকটি করিডোর যেন আমাকে বলে যাচ্ছিল, তুই ফিরে এসেছিস, কিন্তু সত্য কি কখনো মুক্তি পেতে পারে?